নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণ মন। আপনাদের মনের কথা, আপনাদের মুখের কথা যা তুলে ধরছি আমরা বা তুলে ধরার চেষ্টা করছি। আর আপনাদের কথা, আপনাদের প্রশ্ন নেই, আমাদের অতিথি রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কাছে যাব সেই প্রশ্নের উত্তরের জন্য এবং তারই সঙ্গে ঠিক কি পরিস্থিতি তুলে ধরছি আপনাদের সামনে। এবং আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের বক্তব্য, যা যা সমস্যার মধ্যে রয়েছেন, যা যা বিষয় সম্পর্কে জানতে চান, সমস্ত কিছু তুলে ধরবেন। আর এর জন্যই আমাদের এই আয়োজন জনগণ মনে। অবশ্যই করে জানিয়ে আমরা আলোচনা করব। প্রধানত যেদিকে আমরা নজর রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং তারপর মূলত দখলদার মুক্ত করার অভিযান শুরু হয়েও 1 মাসের জন্য বিরতি, কিন্তু তারই সঙ্গে সার্ভে চলছে। কিন্তু কি পরিস্থিতি বিভিন্ন জায়গার, সাধারণ মানুষ কি বলছেন তুলে ধরবো। তারই সঙ্গে বিধানসভাতেই শপথ নেবেন বলে ইতিমধ্যেই 2 তৃণমূল জয়ী প্রার্থী বলেছেন বারবার করে। সংকট কোথায় দাঁড়িয়ে রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। স্টুডিও রয়েছেন আমাদের সঙ্গে অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্থপ্রতিম রায়, রয়েছেন বিজেপির তরফ থেকে শঙ্কুদেব পান্ডা এবং রয়েছেন সায়নদীপ মিত্র সিপিআইএম এর তরফ থেকে। প্রত্যেকেই স্বাগত আমাদের এই আলোচনায় আসার আগে প্রথমেই যে কথা বলেছি, আপনাদের কথা তুলে ধরবো। গড়িয়াহাটের সাধারণ মানুষ তারা এই পুরো বিষয় নিয়ে কি বলছেন, প্রথমেই শোনাবো। প্রপার গভর্নমেন্ট অথরাইজড বাস স্ট্যান্ড যেগুলো, সেগুলো ট্রাফিক মেনটেন হয় না, প্রপার জায়গা থেকে প্যাসেঞ্জার ওঠানামা করে না। সেক্ষেত্রে নিজেদের মতন করে যেখানে খুশি বেআইনি পার্কিং, সেখানে প্রতিবাদ করতে গেলে অনেক বেশি ইম্প্যাক্ট আসে সাধারণ পাবলিকের পক্ষে। যেখানে মানুষের সমাগম অনেক বেশি, সেখানে এই যে রোড সাইডে মানে আনঅথরাইজড পার্কিং, এটা একেবারেই সহ্য নয়, একেবারেই কাম্য নয়। এরা সরকার থেকে নজরদারি করা উচিত, সে তো করে না, শুধু এক জায়গায় বসে যাচ্ছে। এখন হঠাৎ করে মাথায় মনে হলো যে এটাকে ফুটপাথে পরিষ্কার করতে হবে, এটা ঠিক সঠিক সিদ্ধান্ত নয়। ফুটপাথে যাদের দোকান, তাদের থেকে ট্যাক্স আদায় হয় কেন বলতে পারবো না, কিন্তু তাদের থেকে ট্যাক্স দিয়ে তাদের একটা ব্যবস্থা করুক। তারা তো বলতে পারে দেয়ার উইল বি অ্যান্সারেবল, যে আমরা তো পয়সা দিচ্ছি, শুধু আমরা একটা জায়গা মেনটেন করব। কিন্তু এখানে দুপাশেই দাঁড়াচ্ছে, তাতে করে লোকে যাতায়াতের অসুবিধা ডেফিনেটলি হচ্ছে। সমস্যাটা প্রচুরই সমস্যা হয়, আমাদের যাতায়াতের ভীষণ সমস্যা হয়, যেহেতু বয়স্ক আমরা আস্তে আস্তে হচ্ছি, হাঁটা চলায় আমাদের অসুবিধা হয়। কিন্তু এগুলোর ব্যবস্থাটা অনেক আগে থেকে করা উচিত ছিল। হঠাৎ উঠলো মাথায়, তখন করব, আবার খানিকক্ষণ পর কয়েক মাস বাদে আবার সব চুপচাপ, এটা ঠিক মানা যায় না। আর ঠিক এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ আবার কয়েক মাস পর চুপচাপ, এটা ঠিক মানা নেয় না। ইতিমধ্যেই কিন্তু প্রচুর কমেন্ট এসেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এক্স স্যান্ডেল, বিভিন্ন জায়গাতে আপনারা ইতিমধ্যেই জনগণ মন, আপনাদের বক্তব্য উঠে এসেছে। কি বক্তব্য উঠে এসেছে তুলে ধরছি আপনাদের সামনে। প্রথমেই যে বক্তব্যগুলো আপনাদের সামনে উঠে আসছে, অর্থাৎ রাজনৈতিক কৌশল বলে প্রদীপ কুমার শাহ ইতিমধ্যেই কমেন্ট করেছেন। আর কি কমেন্ট উঠে আসছে দেখাবো। এরই সঙ্গে কমেন্টে উঠে আসছে এটা একটা রাজনৈতিক কৌশল। গণেশ ইতিমধ্যেই বলছেন, বারবার করে রাজনৈতিক কৌশলের কথা চলে আসছে, প্রশ্ন এখানেই উঠবে। আরও একটি কমেন্ট রয়েছে, রাজনৈতিক কৌশল অবলম্বন করেছেন মুখ্যমন্ত্রী, হেরে যাওয়া এলাকায় হকার উচ্ছেদের নামে বেকার তৈরি করা ঠিক হচ্ছে না, পল্লব সিনহা এই মন্তব্য করেছেন। আরও বক্তব্য রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করব। কিন্তু ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি ঠিক কি বলেছেন আমাদেরকে শোনাবো। কোনো হকার, কোনো স্টল কারোর বাবার নয়, কেউ ভাড়া দেবে না। যে হকার হকিং করছে, রোদ্দুরে পুড়ে বর্ষায় ভিজে যে হকিং করছে, তার অধিকার এটা। সে যতদিন ওখানে থাকবে, সে যতদিন তার পণ্য বিক্রি করবে, এটা তার অধিকার। কারণ সরকার তার জন্যে দিয়েছে এটা। ওই 4টে ডালা 5টা ডালা আমার বাবা করে গেছিল, আমার ঠাকুরদাদা করে গেছিল, আমার না। বাবা ঠাকুরদাদার সম্পত্তি যেটার কাছে দলিল আছে, সেটা আমার অধিকার। কিন্তু হকারি হচ্ছে ফুটপাতে দাঁড়িয়ে, ফুটপাত সরকারের, সেখানে আমাকে সুযোগ দিয়েছে 1/3 আমি হকারি করব। আর ঠিক নেই, আমরা আলোচনা এই পুরো বিষয় নিয়েই শুরু করব। শঙ্কুর কাছে প্রথমেই চলে যাব। শঙ্কু, ইতিমধ্যেই মেয়রের বক্তব্য, এর আগে মুখ্যমন্ত্রীর বক্তব্য উঠে এসেছে, সরকার রাস্তা দিয়েছে 1/3 নিয়ে হকারি করব। শঙ্কু, শুনুন, প্রথমেই আপনাদের বলবো যে দুটো রণকৌশল এখানে রয়েছে, দুটো অ্যাঙ্গেল রয়েছে। আমি দুটো অ্যাঙ্গেল প্রথমে বলতে চাই। আজকে পশ্চিমবাংলার সব থেকে বড় ঘটনা হচ্ছে কুচবিহারে একজন বিরোধী দলের মহিলা
কর্মী, তাকে মারতে মারতে বিবস্ত্র করে তার ছবি তুলে থ্রেড দেওয়া হচ্ছে। আমি একটু ইস্যুতে এই আসি, শঙ্কু। ঘটনাকে চাপবার জন্য, আরে আমার ইস্যুতে অভিযোগ, আসি না, আমরা আমি যে issue- বিষয় নিয়ে আলোচনা করছি নিশ্চয়ই এই নিয়ে আমরা খবর তুলে ধরেছি, আপনার শঙ্কু। এই খবর তুলে ধরার জন্য কারণটা তোমাকে পলিটিক্যাল কারণ বলতে হবে। আগে এই প্রসঙ্গের হঠাৎ উত্তরটা করে দিন, এই শঙ্কু। প্রসঙ্গেই তো আছি। হ্যাঁ, বলুন। আমি কি নদীতে চলে গেছি না, নাকি? কিন্তু প্রসঙ্গান্তরে আমি যাওয়া শুনুন, হচ্ছে। আমি 24 ঘন্টা নিয়ে রচনা হ্যাঁ, বলছি। বলুন। শুনুন, বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে, হঠাৎ করে হকার উচ্ছেদ হচ্ছে না, কিন্তু হঠাৎ করে বুলডোজার নেমে পড়লো, হঠাৎ করে এজেন্ডা আনা হলো কেন? যাতে ওই ঘটনাকে চাপা যায়, ওই ঘটনা যাতে আলোচনায় না আসে। রাজধর্ম ওই পালন তো। কুচবিহারের মহিলা যাতে আক্রান্ত হন, রাজধর্ম সেই যে পালন কোনো তো। রাজধর্ম পালন কেন হয়নি। রাজধর্ম পালন না? কাউকে কোনো নন অ্যাভেলেবল সেকশনে গ্রেপ্তার হয়নি, সেটা নিয়ে তদন্ত হয়নি, মহিলা কমিশন পাঠানো হয়নি। হকারদের নিয়ে আমি এবার স্পষ্ট করে আরেকটা কৌশল বলছি। কোথায় কোথায় হকারদের উচ্ছেদ করার জন্য নামানো হয়েছিল? যেখানে যেখানে এনারা দেখেছেন লাস্ট লোকসভা নির্বাচনে এরা হেরে গেছে, মানুষ এদের বিরুদ্ধে ভোট দিয়েছে, সেখানে সেখানে এই ধরনের উচ্ছেদের নামে নাটক শুরু হয়েছে। অ্যাকচুয়ালি উচ্ছেদের সমাধান করার কোনো উদ্দেশ্য এই রাজ্য সরকারের নেই। উল্টে যা করেছেন, এই ভরা বর্ষায় যারা এখানে চাকরি নেই বাকরি নেই, দুটো করে কমে খান, তাদের উপর অত্যাচার করেছেন। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। কিভাবে করেছেন আপনি ভাবুন। আপনি একদিন অপারেশন সানশাইনের বিরুদ্ধে লড়াই করে সিপিএম করতে গেছিল, 20টা হকার আত্মহত্যা করেছিল। সেই লড়াই আপনি লড়াই 18 করে জন। ক্ষমতায় 18 জন, সেই লড়াইয়ে আপনি লড়াই করে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, ক্ষমতায় এসেছেন রাজনৈতিক ক্যারিয়ারে। ইতিহাস ভুলে গেলেন? এদের চোখের জলের দাম নেই, আপনার বুলডোজার বাহিনী নামিয়ে দিয়েছেন। শঙ্কু, আর একটুখানি শুনুন, আটকাচ্ছি, শুনুন, শঙ্কু না, আর এক একটুখানি লাইন। আটকাচ্ছি। এরই সঙ্গে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু অভিযান শুরু করেছে পুলিশ। শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই সেই অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে। এ নিয়ে আমাদের প্রতিনিধির প্রতিবেদন এবং পুলিশের বক্তব্য কি তুলে ধরবো। বেআইনি হকারের পর এবার কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রে। ফুটপাত দখল করে গাড়ি যেভাবে সারি সারি এখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা জানি যে গতকালই মুখ্যমন্ত্রী তিনি সরব হয়েছিলেন এই বেআইনি পার্কিং নিয়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু ঠিক এইভাবেই পুলিশের তরফ থেকে অভিযান চালানো হচ্ছে। যেখানে যেখানে এই ধরনের অভিযোগ রয়েছে বা তারা দেখতে পাচ্ছেন যে এরকম ইল্লিগালি এইরকম রাস্তা জুড়ে ফুটপাত জুড়ে এইভাবে পার্কিং করে রাখা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্ত গাড়িগুলোকে কিন্তু রেকার দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রসিকিউশন বা পেনাল্টি করা হচ্ছে। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। বিশেষ ফরম্যাট তৈরি হয়েছে। এটি আদতে একটি সচিত্র পরিচয় পত্র, যেখানে একজন হকার কতদিন ধরে হকারি করছেন, এই ডালা বা এই কিয়স্ক তার নিজস্ব। ফুটপাত দখল করে যে গাড়িগুলো এখানে রাখা আছে, এইগুলো সব গাড়ি আমরা প্রসিকিউট করছি। মোটামুটি 50টার উপর গাড়ি আমরা অলরেডি কেস করেছি। রেকারও আসছে, ব্রেকডাউনে করে গাড়ি আমরা থানায় নিয়ে গিয়ে জমা পড়ছে, যেগুলো ড্রাইভার পাওয়া যাচ্ছে না। এইভাবেই একটা অভিযান চলছে। রেকারেও করে সরানো হচ্ছে, প্লাস সাইটেশন কেসও আমরা করছি, যাতে কিনা ওনারা আসে গাড়ি নিয়ে চলে যান। যেখানে যেখানে আনঅথরাইজ পার্কিংয়ের রিপোর্ট আসছে আমাদের কাছে কিংবা আমরা দেখতে পাচ্ছি, সেগুলো সবটাই সামগ্রিকভাবে কেস করা হচ্ছে। পার্থপ্রতিম বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, কলকাতা পুরসভার উদ্যোগ, বিভিন্ন পুরসভার যে ছবি দেখা যাচ্ছে, যদিও এই মুহূর্তে সমীক্ষা করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বিজেপির বক্তব্য পুরোটাই গিমিক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পার্কিং নিয়ে পার্থদার কাছে জানতে যাবো। পার্থদা, পার্কিং তো সাধারণ একটা প্রশ্নের উত্তর নিয়ে নি। আরে শঙ্কু, আমি আছি, শঙ্কু আমি আছি, শঙ্কু আমি আছি। পার্থপ্রতিম বাবু বলুন 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 বলুন। শঙ্কু আমি আছি। বলবো না যে টার্মিনালের চাঙড় ভেঙে পড়েছে, সেটা থেকে দৃষ্টি ঘোরাতে এই কর্মসূচি হচ্ছে। আমরা জানি যে প্রশাসন একটা ডাইনামিক বিষয়, সেটা প্রতিনিয়ত এই কাজকর্মগুলো চলে। এবার একটা ঝাঁকুনি মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষ থেকে দারুণ ভাবে দিয়েছে, সার্বিকভাবে কোচবিহার বলে তোমার থেকে বেশি জানি। একটা পারিবারিক শঙ্কু বিষয় আসি। শঙ্কু, এই খবর আমরা তুলে ধরেছি। শঙ্কু চেঁচিয়ে লাভ নেই, শঙ্কু না, শঙ্কু বলতে দিতে হবে। বলুন, আপনি বলুন। শঙ্কু বলতে দিতে হবে। শঙ্কু অন্য প্রসঙ্গে কেন ঢুকবো? আমরা সেই নিয়ে খবর দেখেছি। শঙ্কু না, বলুন না, শঙ্কু না। তিনি ইন্ট্রোডিউস করেছেন শুধু হকার নয়, বেআইনি পার্কিং থেকে শুরু করে জবরদখল থেকে শুরু করে সব বিষয়গুলোকে তিনি ইন্ট্রোডিউস করছেন। এবং তাই জন্য আজকে এই কর্মসূচিগুলো দিচ্ছে বলে আজকে গাত্র দেওয়া হচ্ছে বিজেপির। কেন গাত্র দেওয়া হবে? হকার নিয়ে স্পেসিফিক্যালি কর্মসূচি নেওয়া প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায়
নির্দেশ সবটাই স্পষ্ট করেছে কোনো হকার উচ্ছেদ নয়, কিন্তু যে নির্দিষ্ট সীমারেখা রয়েছে তার মধ্যেই তারা থাকবে, তাদের হকারি করবে, এই জায়গাটা স্পষ্ট করেছেন এবং হকারদের সুবিধার্থে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছেন। কিন্তু বিজেপি শুধু রাজনীতি করবার জন্য রাজনীতি করছে। যখন ফুটপাত দখল মুক্ত, রাস্তা দখল মুক্ত করবার একটা প্রক্রিয়া চলছে, তখন রাজনীতিকরণ করে তাদের সংকীর্ণ রাজনীতি স্বার্থে কর্মসূচি এবং হকারদের স্বার্থ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় একটুখানি আটকাচ্ছি আমরা এই প্রসঙ্গ নিয়ে। গতকাল কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য জনগণমনতে এই বুলডোজার প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলেছিলেন, আর অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট এই প্রসঙ্গ নিয়েই বা ঠিক কি বলেছিলেন। পরপর দুজনের বক্তব্য একটু শুনিয়ে দেবো। হঠাৎ তিনি বললেন যে পুলিশকে সব সরিয়ে দাও, এবং কোনো নোটিশ ছাড়া এইভাবেই যে সরিয়ে দেওয়া হলো, এটা কি কোনো গণতান্ত্রিক পদ্ধতি? যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। সন্দীপ, সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়ে দিয়েছেন যে একেবারে কোনো নেতা বা কোনো কাউন্সিলরও যদি এই ঘটনা ঘটে, অ্যারেস্ট পুলিশ করলে কিন্তু সরিয়ে দেওয়া। যোগী রাজ্যের বুলডোজার ভাড়া করে এখন পশ্চিমবাংলায় বুলডোজার রাজনীতি চলছে। এখানে হকারদের বুলডোজারের ভাঙা হচ্ছে। এক মাস বন্ধ রয়েছে, সমীক্ষা করা হবে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভাঙলেন কেন, আবার ত্রাতার ভূমিকা এলেন কেন? বিলম্বিত পদোদয়। সিপিএম করেনি। আপনি যদি শঙ্কুর মতন করেন তো মুশকিল। আমার কথা আমায় বলতে দিতে হবে। আমি আমাকে বলতে মনে করাতে হবে না, আমার যথেষ্ট মনে হয়, মেমোরি শার্প আছে। আমি বলছি যে বিলম্বিত বোধোদয় মুখ্যমন্ত্রী, বিলম্বিত বোধোদয় মেয়রের, উনি জানতেন না যে টক টু মেয়রে ওনাকে ফোন করে বলেছে, কবি লিখেছিল যে কলকাতায় ফুটপাত বদল হয় দিনে রাতে, আর এখানে 1.5 লক্ষ টাকা দিয়ে শ্যামবাজারে হাতিবাগানের ফুটপাত বিক্রি করা হয়, সেটা টক টু মেয়রে মেয়রকে অভিযোগ জানানো হয়েছিল। এই হকারদের তৃণমূলের নেতা পুলিশ তারা বসিয়ে কালীঘাটে 75-25 কাটমানি পাঠায়, এটা মুখ্যমন্ত্রী জানেন না? এর আগে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিলেন, তারপর আবার 180 ডিগ্রি মুখ্যমন্ত্রী ঘুরে গেছিলেন, কারণ ওই কাটমানির 75-25 হিসাব একটু অদল বদল হচ্ছিল, তাই একটু অতি সক্রিয়তা। আবার এই হকারদের থেকে সিন্ডিকেট বাহিনীর উৎপাত, সেখানে কি একটু টাকা কম আসছিল, তার জন্যই এই চাপ? নাকি এই যে পৌরসভা এলাকায় তৃণমূলের যে লোকসভায় ব্যাপক খারাপ রেজাল্ট, সেখান থেকে এখন নিজের ভাবমূর্তি উদ্ধার করবার জন্য মুখ্যমন্ত্রী এই তাতার জায়গায় এসছেন? আপনি বামফ্রন্ট আমলের হকারের কথা বলছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে একমাত্র কলকাতায় হকার আইন রয়েছে, কেন সেই হকার আইন ইমপ্লিমেন্ট হচ্ছে না? 2014 সালের 2004 সালে কেন্দ্রীয় সরকারেরও হকার নিয়ন্ত্রণ আইন রয়েছে, সেটা কেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইমপ্লিমেন্ট করতে পারছেন না? আজকে নতুন করে সচিত্র পরিচয়পত্র, 2004 সালে সচিত্র পরিচয়পত্রের কথা, আর মেয়রের এত উদ্যত কোথায় হয় যে ফুটপাত বলছেন যে কারোর বাবার সম্পত্তি না। এই যে এই ফুটপাতে সাধারণ গরিব হকারদের বসিয়ে এই তৃণমূলের নেতারা কলাবাজি করে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তার পুলিশ অফিসাররা কলাবাজি করছে, এটা মুখ্যমন্ত্রী জানেন না? তোলা চলে কেন? এটা হকারদের কাছ থেকে তৃণমূল টাকা তোলা কেন? বিকৃতি করে। আরে তৃণমূল টাকা তোলা কেন? বিকৃতি করে। তৃণমূলের নেতারা কেন? কে কলাবাজি করছে? অবস্থা আপনি কি মমতা ব্যানার্জি পুরো সরকারের দুঃসাহস হয় মমতা ব্যানার্জি জনপ্রতিনিধি এবং কি আসো বার্তাবাবু, আপনি কি মমতা ব্যানার্জি থেকে বলেন না? একটু তিনজনকে আটকাচ্ছি। হকার সংগঠনের তরফ থেকে ইতিমধ্যেই সাধারণ সম্পাদক জাতীয় হকার ফেডারেশনের তরফ থেকে ইতিমধ্যে শক্তিমান ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শক্তিমান বাবু, আজকে ফিরহাদ হাকিমের বক্তব্য শোনালাম এবং তারই সঙ্গে সমীক্ষা বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তারা ঘুরেছেন এবং পুরো বিষয় দেখিয়েছেন। তারপর আপনাদের এই মুহূর্তে অবস্থান কোথায় রয়েছে? 1/3 জায়গা হকারদের জন্য বারবার করে যে কথা বলা হয়েছে। 2014 আইন 2004 পলিসি হয়েছিল, পলিসির বাবা হচ্ছে আইন ইমপ্লিমেন্ট কলকাতা শহরে হয়েছে, টাউন ভেন্ডিং কমিটি তৈরি হয়েছে, সার্টিফিকেট ডিস্ট্রিবিউট হচ্ছে। বিষয় হলো যেভাবে মমতা ব্যানার্জি বলছে আপনারা কিচ্ছু করতে পারেননি, আপনাকে সবাই দাঁড় করিয়ে এটা বলেন। শঙ্কু, যারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছেন, যারা ফেস করছেন, শঙ্কু প্লিজ একটু শুনে নি তাদের কথাটা, একটু শুনি। একটু 2 মিনিট বলুন। আরে শঙ্কু কেন আটকাচ্ছ? ওনাকে বলতে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমি এখানে পরশুদিন বলে গেছিলাম, উনি বলেছেন গতকাল উচ্ছেদ করিনি, করতে বলিনি, বুলডোজার বলিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বুল্ডোজারের উপরে 96 সালে কবিতা লিখেছিল। সার্ভের পর তুলে দিলে কবিতা মনে থাকবে না। শঙ্কু ওনাকে বলতে দাও। অপারেশন সানশাইন 18 জন হবে আত্মহত্যা করেছিল। এ বাবা, এটা ভুলে যাচ্ছ ভাই। সিপিএম এর সময়, সিপিএম এর সময় একদম মনে রেখেছেন? ছি 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 পুনর্বাসন সিটের পাশে ছি 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 নির্বাচন ছি সিপিএম ছি নির্বাচন আর এই বুলডোজার কে নামালো? বুলডোজার কে নামালো? যোগী এসে নামালো এখানে? এসব করতে পারে না। বুলডোজার চললো, যোগী পুলিশের মধ্যে যারা যোগী আদিত্যনাথ নামালো। পুলিশের মধ্যে যারা বিজেপি আরএসএস সবাই করেছে এই কাজটা। কি করেছে? এই পুলিশের হ্যাঁ, আমি তো বলছি সিপিএম না। সিপিএম বাইরে তারা করে এখানে মমতা ব্যানার্জিকে দিয়েছে আপনি চালাবার জন্য। সিপিএম বাইরে দিদিমণি তুই ও সিপিএম। আর ইতিমধ্যে নিয়মের বিষয়ে মূলত ঠিক কি হয়েছে এবং তারই সঙ্গে সমীক্ষার কথা, তারই প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। ঠিক কি দেখাবো? আরে শঙ্কু লোকটাকে বল বিশেষ ফরম্যাট তৈরি হয়েছে। এটি আদতে একটি সচিত্র পরিচয় পত্র, যেখানে একজন হকার কতদিন ধরে হকারি করছেন, এই ডালা বা এই কিয়স্ক তার নিজস্ব কিনা, এবং সেই অঞ্চলে তিনি কত বছর ধরে হকারি করছেন। তিনি যদি হঠাৎ করে হকারি শুরু করেন তাহলে কার অনুমোদনক্রমে তিনি এইভাবে ফুটপাত জুড়ে সেখানে হকারি শুরু করলেন, এবং তাকে বিকল্প কোন জায়গাতে খুব তাৎপর্যপূর্ণ পুনর্বাসন দেওয়া যায়, এই যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে হাই পাওয়ার কমিটি। বিকাশদা 2004-এর পার্সপেক্টিভে আমরা জবরদখলের কথা বারবার করে উঠে আসছে। ইতিমধ্যেই জি 24 ঘন্টা এক্সক্লুসিভ যে তথ্য আমরা তুলে দেখেছি জবরদখলের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্ত, তারই প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। কলকাতা শহরের নিষিদ্ধ খাটাল, আর খাস কলকাতা শহরের 108 নম্বর ওয়ার্ডে রমরমিয়ে চলছে খাটাল, তাও আবার সরকারি খাস জমি দখল করে। কলকাতা শহরের সবথেকে অভিজাত আবাসন, যেখানে কলকাতার অভিজাত সম্প্রদায়ের মানুষের বাস, তার সামনেই এরকম ভাবেই রমরমিয়ে বছরের পর বছর ধরে চলছে এই গরুর খাটাল। এখানে ছিল কয়েক একরের একটি জলাশয়। এই যে গরু মহিষ তাদের যে আবর্জনা, সেই আবর্জনা পড়ে সেই কয়েক একরের জলাশয় এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে মাত্র কয়েক কাঠায়। কাদের অনুমতিতে রমরমিয়ে চলছে এই ব্যবসা, তা নিয়ে কিন্তু মুখে কুলু পেটেছেন এখানে যারা ব্যবসা করছেন তারা। কাদের অনুমতিতে এই ব্যবসার জায়গায় তৈরি হলো, যারা সেখানে রয়েছেন তারা কি বলছেন একটু শুনে নেব, এবং তারই সঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলর তিনিই বা কি বলছেন শোনাবো। 30 বছর থেকে। 30 বছর? কে ভাড়া নেয়? অর্জুন মল্লিক। অর্জুন মল্লিক ওই পাড়ায় থাকে। জানেন এটা সরকারি জমি, সেটা বসে আছে। আমরা কি করে জানবো, আমরা তাও জানি না। তো নতুন এসছেন, বাংলা শিখে গেছেন? তো আমি এখানে থাকি না। তাহলে কোথায় থাকে? আমি এখানে অন্য লোক থাকে, আমি এখানে থাকি না, আমি অন্য জেরাবাদে থাকি। এই তো এখান থেকে বেরোলেন দেখলাম। তা এখানে জানাশোনা আছে, এসছি। ভাড়া কে নেয় বলতে পারবেন না? কার জায়গায় বসে আছেন? যারা দেয় তারা জানে, আমরা জানি। নতুন কোথা থেকে এসছেন? আর নতুন বিহার থেকে। আর কোথায়? কিছু কিছু বেআইনি খাটাল বসে গেছে, যেগুলো চেষ্টা করে গত 2 বছরে আমি তুলতে পারিনি। মামলা মোকদ্দমা হয়েছে, অনেক কিছু হয়েছে, ক্যাটেল ডিপার্টমেন্ট পর্যন্ত সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেগুলোকে তোলা যায়নি। 3 নম্বর কালিকাপুর, 4 নম্বর কালিকাপুর, পূর্ব আনন্দপুর, এই সমস্ত জায়গাগুলোতে নিজেরা তো বসে আছে জমি দখল করে, এক একজন 8টা 10টা করে ভাড়াটে বসিয়ে দিচ্ছে। আমরা বারংবার পুলিশকে বলছি, কিন্তু তোলা সম্ভব হচ্ছে না। আমরা আবারও চিঠি দিয়েছি, দেখা যাক কি হয়। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ আর আমাদের অনুষ্ঠান জনগণমন, আপনাদের কথা আমরা তুলে ধরছি, শুধু তাই নয়, তার ইম্প্যাক্ট। এই খবর সম্প্রচার হওয়ার পর ইতিমধ্যেই কলকাতা পুরসভার কমিশনার পুরো বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট, আর এই নিয়েও আমরা আলোচনা করব। প্রথমেই চলে আসবো পার্থপ্রতিমের কাছে। পুরো বিষয় আমরা শুনলাম যে কাউন্সিলরের বক্তব্য, তিনি বলছেন তাদেরকে তোলার চেষ্টা করা হচ্ছে, কেউ কিছু জানে না, এটা মেনে নিতে হবে, এটা বিশ্বাসযোগ্য? সরকারে তারা, পুরসভায় তারা, এবং খাটাল চলছে রমরমিয়ে। দেখুন, নির্দিষ্ট যে জায়গায় থাকবার কথা তার বাইরে তারা অনেক কিছু বসাচ্ছে। এই অবৈধ যে নির্মাণ বলবো না, যে জবরদখল, সেগুলোকে ভাঙা অত্যন্ত জরুরি। সেই জায়গাটাই
মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটাই বলেছে যে কিছু কিছু জায়গায় খামতি রয়েছে, সেই খামতিটা দূরীভূত করতে হবে। মুখ্যমন্ত্রীকে হাত দিতে হলো কেন? প্রশাসনিক হেড হিসেবে তিনি উপলব্ধি করেই একটা সর্বস্তরের বৈঠক ডেকে তিনি এই কার্যক্রমকে সুনির্দিষ্ট পরিকল্পনা করে মুখ্যমন্ত্রীকে এত দূর হস্তক্ষেপ করতে হলো কেন? নির্দিষ্টভাবে প্রশাসনের হেড তিনি দায়বদ্ধতা নিয়েই তিনি এই খামতিগুলোকে দূরীভূত করছেন মুখ্যমন্ত্রীকে যেতে হবে। জনপ্রতিনিধি সহ প্রশাসনের আধিকারিকদের যদি খামতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়গুলো করতে পারেন এবং সার্বিকভাবে তিনি না বললে পশ্চিম বাংলায় পুলিশ অ্যারেস্ট করে না, আনারুল ইসলাম না বললে পশ্চিম বাংলায় পুলিশ অ্যারেস্ট করে না, অনুব্রত মণ্ডল না বললে পশ্চিম বাংলায় পুলিশ অ্যারেস্ট করে না। এই তৃণমূলের নেত্রী উনি জানেন না নাকি যে 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 কিভাবে দাঁড়িয়ে এই তৃণমূলের কাউন্সিলররা সবাই হকারদের বসায়, তাদের থেকে তোলাবাজি করে, একই ফুটপাত বাজার বিক্রি করে, রাজ্যের মুখ্যমন্ত্রী সব জানে না? এখানে ধোয়া তুলসী পাতা মতন বসে বলবে যে প্রশাসনিক প্রধান, আর মুখ্যমন্ত্রী বসে বলবে যে পুলিশ এখানে দাঁড়িয়ে তোলাবাজি করছে, আর সেই পুলিশকে বলবে এই মুখ্যমন্ত্রী সুজিত বোসকে বলেছে যে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। মুখ্যমন্ত্রী জানেন না ভিআইপি রোডের উপর গোটা নাইট যদি ভরাট করে দেওয়া হচ্ছে, গ্রিন বেঞ্চে মামলা চলছে, এখন মুখ্যমন্ত্রী ধোয়া তুলসী পাতা থাকছেন। শঙ্কু, দেখুন, আমি প্রথমে 24 ঘন্টার মতো বহুল প্রচারিত চ্যানেলকে অনুরোধ করব যে প্রাদেশিকতায় সুড়সুড়ি দেবেন না। একটা এই রিপোর্ট বুঝতে পারলাম প্রাদেশিকতা আপনাদের রিপোর্টিং এ যাচ্ছে, ইন্টেনশনালি আপনারা প্রমোট করছেন। একেবারেই নয়, একেবারে এটা তোমার ব্যক্তিগত বিষয়, একেবারেই নয়, একেবারেই না, কিছু প্রত্যাহারের বিষয় নেই। যা বক্তব্য উঠেছে সেটা একেবারে এই অভিযোগ তোমার না, একেবারেই নয়, একেবারেই নয়, একেবারেই নয়, বক্তব্য তোমার, এই বক্তব্য তোমার নিজস্ব, একেবারেই এরকম কোনো কথা বলা হয়নি। যে ঘটনা সেটা তুলে ধরা হয়েছে, একেবারেই নয়, একেবারেই নয়, যে ঘটনা না, যে ঘটনা সেটা তুলে ধরা হয়েছে না, কখনো নয়, যে না গলা উঁচিয়ে বললি সেটা সত্য হয় না, না, হতেই পারে না, হতেই পারে না। আমার কথা শুনুন, ঘাটালের যে দুধ সেই লোক আমাদের জবরদখল নিয়ে বিষয়, এই জবরদখল দুধের খাঁটি সোনা ইত্যাদি নিয়ে বিষয় না, প্রাদেশিকতা তোমার বিষয়, আমাদের না। শুনুন না, আপনারা চোটা উস্কেছেন, না একেবারেই উস্কানো হয়নি, না প্রত্যাহার তোমায় করতে হবে, তুমি বলছো, আমি ডিসাইড নট না। আচ্ছা, এবার বিষয় হচ্ছে আপনারা না জেনে করে ফেলেছেন, আমার না, কেউ না জেনে নয়, সরকারও না জেনে করে ফেলেছে, না, এটা তোমার বক্তব্য, ইট ইজ আপ টু ইউ। এবার শুনুন, সবাই বুঝতে পারে, জনগণ না, একেবারেই নয়। এবার শুনুন, আমার বিষয় হচ্ছে দুধ কে খাচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে যে কে ওখানে বসিয়েছেন, ওই অঞ্চলে কাউন্সিলরের বিরুদ্ধে অ্যাকশন হয়নি কেন? কাউন্সিলর এখন বলছেন আমি দেখছি। ভাই, এতদিনে আপনি দেখছেন আরবানার পেছনে আরবানার লোকেদের গিয়ে জিজ্ঞেস করবেন কি ধরনের অত্যাচার তাকে সহ্য করতে হয়। 108 নম্বর ওয়ার্ডের ঘটনা, এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে না, কোনটা নিয়ে সংকোচ চিন্তিত? আমার বক্তব্য শুনুন, আমার বক্তব্য হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে 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 কাউন্সিলররা অপরাধ করবে তাদের এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন হবে। গত 48 ঘন্টা শিলিগুড়িতে ইতিমধ্যে তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে, শিলিগুড়িতে ইতিমধ্যে তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে। ঘটনা শিলাদিত্য আর শোনো, এই যে আমি পরিষ্কার বলছি, 24 ঘন্টার নামে যে প্রাদেশিকতা চাপানোর চেষ্টা হচ্ছে, এই প্রাদেশিকতাকে উস্কাচ্ছে মুখ্যমন্ত্রী, আর তাকে অনেকগুলো বিষয় এবং বক্তব্য পাল্টা বক্তব্য নিয়ে ফেরত আসবো। একটা বিরতির পর জনগণ মারতে চোখ রাখুন জি 24 ঘন্টার সঙ্গে থাকুন। আবার আপনাদের স্বাগত জানাচ্ছি জনগণ মনতে। ইতিমধ্যেই হকার এবং তারই সঙ্গে বিভিন্ন জায়গায় জবরদখল, বেআইনি পার্কিং, এই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করেছি। আলোচনায় অবশ্যই এই সমস্ত তথ্য তুলে ধরেছে আপনাদের কথা। আর এবারে যে প্রসঙ্গ আমরা আপনাদের সামনে তুলে ধরবো, জয়ী 2 তৃণমূল প্রার্থী, তাদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে, কিন্তু এর ফলে সাধারণ মানুষ তারা কি সমস্যায় পড়ছেন, তাদের বক্তব্য কি 2 কেন্দ্রের ভগবানগোলা এবং অপরটিকে বরানগরের, শোনাবো। রিয়াত হোসেন সরকার
প্রার্থী হয়ে তিনি জিতেছেন, এখন পর্যন্ত তাদের শপথ হচ্ছে না। তাদের যে উন্নয়নের কাজ সেগুলো আমাদের ভগবানগুলায় থমকে গেছে। রাজ্যপাল ইচ্ছাকৃতভাবে তাদের শপথ করাচ্ছেন না। এখনও অবধি আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ না হওয়ার ফলে ভগবানগোলা গ্রামবাসী, ভগবানগোলার বিভিন্ন গ্রাম অঞ্চলের মানুষেরা এখনও সার্টিফিকেট পাচ্ছেন। এর ফলে আমাদের সাধারণ মানুষদের অনেক সমস্যা হচ্ছে। কেন শপথ করা হচ্ছে না? আবার শপথ করার জন্য কি আমাকে ভোট করতে হবে নাকি? আবার এ কি এগলে সরকারে কি নীতি এগলে? মহানগরের প্রত্যেকটা এই এখন কলেজে ভর্তি হবে, স্কলারশিপের ব্যাপার আছে, বিধায়ক নেই, তাই কোনো কে সই করবে? একজন বিধায়ক সাধারণ নাগরিকের দেওয়া ভোটের সে নির্বাচিত হয়েছে, অথচ তার যে কাজ করার যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছেন সেই কাজগুলো করার মতো তার ক্ষমতা পাচ্ছে না। অফিসিয়ালি যতক্ষণ না সে শপথ দিচ্ছে সে বিধায়ক হিসেবে গণ্য হচ্ছে না। আমার একটা এমআরআই করার জন্য ওনার সার্টিফিকেটের দরকার ছিল, উনি করতে পারলেন না। সব কিছু গিয়েও বললো আমার সইটা এখন চলবে না। লক্ষ লক্ষ মানুষের সমস্যা, প্রতিদিন প্রতি মুহূর্ত সমস্যা হয়। কখনো মেডিকেল সার্টিফিকেটের দরকার লাগে, কখনো ইনকাম সার্টিফিকেট লাগে। এইগুলো উনি যাতে না করতে পারে, যাতে মানুষ পরিষেবা না দিতে পারে, সেই চক্রান্তই করে আছেন। আগামী দিন যদি এই জিনিস চালিয়ে যায়, হয়তো কোনো জায়গায় বড়নগরের নাগরিকরা অবস্থান করতে বাধ্য থাকবে। দুই প্রার্থী জয়ের পর অনেকটা সময় কেটে গিয়েছে, কিন্তু তারপরে এখনো পর্যন্ত শপথ গ্রহণ হলো না, যার ফলে সাধারণ মানুষ কি সমস্যায় রয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম, অর্থাৎ জনগণের মনের কথা। কিন্তু জটিলতা কোথায় রয়েছে তারই প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। বিধানসভার অধ্যক্ষ তিনি রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন, উপরাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বলেছেন, যাতে তিনি রাজ্যপালের সঙ্গে কথা বলে বিষয়টা মেটানোর চেষ্টা করেন। পাশাপাশি এক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে গোটা বিষয়টা নিয়ে যদি রাজভবনের তরফে বা রাজ্যপালের তরফে নির্দিষ্টভাবে কোনো উত্তর না আসে, কোনো পদক্ষেপ তিনি না নেন, যে বিধানসভায় এসে শপথ পাঠ করানো সেই ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত তিনি না নেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আইনি পথে যাওয়ারও একটা ভাবনা চিন্তা হচ্ছে। এবং আজকে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু বিধানসভার অধ্যক্ষ তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখান থেকে পরামর্শ চেয়েছেন। আর এই নিয়ে আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করবে এই মুহূর্তে। আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন আমাদের নতুন অতিথি রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমন দা, প্রথমেই যেটা জিজ্ঞেস করার, মূলত সমস্যা কোথায়? দেখুন, সমস্যা হচ্ছে যে সংবিধানের আর্টিকেল 188 অনুযায়ী রাজ্যপাল অথবা তার নিযুক্ত কোনো প্রতিনিধি নবনির্বাচিত বিধায়কদের শপথ করান। এবার আপনি যদি প্রথা, তারপরে এটা হচ্ছে আর্টিকেল 188 বলছে, তারপরে প্রথা অনুযায়ী আপনি দেখবেন সবসময় রাজ্যপালরা স্পিকার বা প্রোটেম স্পিকারকে ছেড়ে দেন। আমি একটা উদাহরণ দিই। এই সদ্য তেলেঙ্গানায় ভোট হলো, কিন্তু কেসিআর যিনি আগের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি শপথ নিতে পারেননি, তিনি অসুস্থ ছিলেন। তিনি যখন পরে শপথ নিতে আসেন তখন যিনি স্পিকার তিনি শপথ করান। কিন্তু আমরা জগদীপ ধনকরের সময় থেকে দেখেছি যে পশ্চিমবঙ্গে যারাই গভর্নর হয়ে আসছেন তারাই ক্ষমতাটা প্রয়োগ করতে চান। আর এই যে শপথ গ্রহণ নিয়ে রাজনীতি, এটাও নতুন নয়। আমি আপনাকে আরেকটা উদাহরণ ওই জন্য দিই। তেলেঙ্গানায় খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। তেলেঙ্গানায় সেখানকার রাজ্যপাল প্রোটেম স্পিকার হিসেবে এমআইএম নেতা ওয়াইসিকে প্রোটেম স্পিকার করেছিলেন। তখন আবার তেলেঙ্গানার বিজেপি বিধায়করা বলেছিলেন যে আমরা ওনার কাছে শপথ নেব না, যে কারণ আমরা ওনাকে মনে করি না যিনি সংবিধান মানেন, আমরা ওয়াইসির কাছে শপথ নেব না। সো এই যে শপথ নেওয়াটা, এটা নিয়ে গত কয়েক বছর ধরে আমরা দেখছি ভারতবর্ষের রাজনীতিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই উত্তাল হয়ে ওঠাটা। বাংলার ক্ষেত্রে কি বাড়তি? বাংলার ক্ষেত্রে বাড়তি এই কারণে আমি যদি যেটা বলবো সেটা হচ্ছে বিজেপির এই যে সমস্যা, বিজেপি রাজ্যপালকে যেভাবে প্রয়োগ করে, রাজ্যপালকে যেভাবে ব্যবহার করে, সেটা কিন্তু আলটিমেটলি বিজেপিকে ডিভিডেন্ড দেয় না। কেন বললাম? কারণ আপনি যদি দেখেন যে দুটো রাজ্যে রাজ্যপালের সম্পর্কে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে, মহারাষ্ট্র, যেখানে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করা নিয়ে প্রচুর টানাপোড়েন হয়েছিল, সেই মহারাষ্ট্রে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। আর যে রাজ্য তামিলনাড়ুতে, যেখানে টি রবি রাজ্যপাল ছিলেন, তার সাথেও স্ট্যালিনের ডিএমকে মুখ্যমন্ত্রীর কনস্ট্যান্ট স্ট্রাগল হয়েছে। সেই স্ট্রাগলের পরে তামিলনাড়ুতেও কিন্তু এত কিছু করেও বিজেপি একটা আসনও জিততে পারেনি। সো বিজেপি মাস্ট আন্ডারস্ট্যান্ড যে রাজ্যপাল যদি একটা পলিটিক্যাল পারপাসকে সার্ভ করে, বিকজ আর্টিকেল 188-এ এটা পরিষ্কার করে বলা নেই যে রাজ্যপাল নিজে শপথ নেওয়া হবে না রাজ্যপালের কোনো নিযুক্ত প্রতিনিধিকে, যে কোনো একটা হতে পারে। এবার এতদিনের প্রথা হচ্ছে যে রাজ্যপাল সাধারণত স্পিকারকে এটা ছেড়ে দেন। পৃথিবীতে কেউ কোনোদিন শোনেনি যে রাজ্যপাল এসে
সমস্ত বিধায়কদের শপথ নেন। সুমনদা একটুখানি আটকাচ্ছি, অবশ্যই করে নিয়ে আসবো শঙ্কু, একটুখানি অপেক্ষা করতে হবে। হবে না, মুখ্যমন্ত্রী আমাকে বলো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই শপথ গ্রহণ প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলেছিলেন গতকাল শোনাবো। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে। শঙ্কু, আচ্ছা, প্রথম কথা হচ্ছে মাননীয় সুমনবাবু খুব স্পেসিফিক্যালি বলেছেন যে বিজেপি কিন্তু কোনো রাজ্যপালকে রাজনৈতিকভাবে ব্যবহার করে না। ফলে ওনার যে যুক্তি যে এর জন্য কোথায় নির্বাচনে কি ভালো ফল হচ্ছে কি খারাপ হচ্ছে, এটা ধোপের টেকে না। এটা প্রথম আমার ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার মন্তব্য 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন আইনের কোনো জায়গায় নেই যে আপনি নিজে নির্বাচিত হয়েছেন, সাংবিধানিক প্রধান ঠিক করবেন কবে তিনি সময় দিয়ে আপনাকে শপথ গ্রহণ করাবেন। এখন এটা আপনার কোনো এখতিয়ারভুক্ত বিষয় নেই যে আপনি হঠাৎ মনে করলেন যে আমি সাগরের পাড়ে গিয়ে বা গঙ্গার তীরে গিয়ে শপথ গ্রহণ করব। তাতে যদি রাজ্যপালের মতামত থাকে, যদি রাজ্যপাল বা রাষ্ট্রপতি তিনি কমিউনিকেট করেন, এটা মেনে নেন, তাহলেই সেটা পসিবল হয়। এটা তার সিদ্ধান্ত অনুসারে বিষয় হয়। যেমন শপথ গ্রহণ হয়েছে আজকে দিল্লিতে, হ্যাঁ, সেখানে সেই সিদ্ধান্তে রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি ভবনে বা যেখানে হয়েছে। সেই অনুমোদনের বিষয়টা যিনি জিতে এসেছেন এমএলএ, তার এখতিয়ারভুক্ত বিষয় থাকে না। রাজভবনে শপথ গ্রহণ করানোর জন্য রাজ্যপাল ডেকেছেন, আপনারা যাবেন, শপথ গ্রহণ করবেন। এখন আপনারা রাজনীতি করবার জন্য যাবেন না, রাস্তায় বসে থাকবেন, তার দায় কি রাজ্যপালের? আমি প্রত্যেকের প্রতিক্রিয়া, সুমনদা এতক্ষণ হাত তুলে রয়েছে, সুমনদা সংক্ষেপে আমি একটু রিঅ্যাকশন দেখাবো প্লিজ। শঙ্কুরা বিজেপি হিসেবে ইতিহাস এবং ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষের অনেক রাজ্য আছে যেখানে ওথ নেওয়ার সময় সে তার নিজের পলিটিক্স অনুযায়ী স্লোগান দেয়। কর্ণাটকে হয়, তামিলনাড়ুতে হয়। এই যে সবসময় কনস্টিটিউশন বা ধর্মের নামে ওথ নিতে হবে, এটা কিন্তু দক্ষিণ ভারতে বাতিল হয়ে গেছে। ফলে এই যে শঙ্কু বলছিলেন, আগে আপনি যখন বলছিলেন, আপনি তো যে ভাষা প্রয়োগ করবেন, ভারত বিরোধী 4টে লোকে স্লোগান দেবে, সেটাও অ্যালাউ করতে হবে। আপনি বলবেন সেটা তো অনেকেই দিয়েছে, আমি নাম কোট করব না, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা রাজনৈতিকভাবেও লড়বো আর সাংবিধানিক ভাবেও লড়বো। দেশকে বিরোধিতা করে আপনি দেশের পদ গ্রহণ করবেন এবং যা খুশি করবেন, এটা হবে না। আপনারা যদি ক্ষমতায় থাকতেন তাহলে তো ক্যাসিয়াস ক্লে যিনি যুদ্ধে যাবেন না বলে বলেছিলেন, তাকেও দেশ বিরোধী। আরে মশাই, আপনি আপনার বামপন্থী অ্যাপ্রোচ নিয়ে তো আর দেশ চলবে না, দেশের লোকেরাই চালাবে। আমি বামপন্থীদের একটু প্রতিক্রিয়া নিয়ে নেব, দুজনকে একটুখানি থামাবো। আমরা একটুখানি শুনে নেব সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, অপরদিকে বিজেপি নেতা সজল ঘোষী বা কি বলেছেন, শোনাবো। আমরা জিজ্ঞাসা করেছি কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবে, সেটা কাইন্ডলি জানান। উনি তো খুব বুঝেই যেটা বলার সেটাই বললেন না, বাকি যেগুলো দরকার নেই সেইগুলো বলছেন। আর ওনার উপরে সন্দেহ হচ্ছে, ওনাকেই বলবো লিখে যে স্যার আপনার উপরে সন্দেহ হচ্ছে, আপনার তো শ্লীলতাহানির কথা শুনেছি, তাই আমরা যেতে ভয় পাচ্ছি আপনার জন্য, এটা ওনাকে বলবো না? তো ভদ্রতা বজায় রেখে আমরা সেটা লিখিনি, বলেছি যে কাইন্ডলি বলা হোক যে কে আমাদের শপথ বাক্য পাঠ করাবে। এবং অবশ্যই আমরা নিউ এন্ট্রেন্ট, এই টার্মটা আমি ইউজ করেছিলাম যে আমরা যেহেতু নিউ এন্ট্রেন্ট ইন পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেই জন্য এটা আমাদের ইচ্ছে যদি শপথ বাক্যটা পাঠ আমাদের অনারেবল স্পিকার করান। এটা জট না, এটাকে জট পাকানো হচ্ছে, এটাকে জট পাকানো হচ্ছে একেবারে অনৈতিকভাবে। রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেও শপথ নিয়ে এসছেন। পার্থপ্রতিম বাবু, জট পাকাচ্ছেন অভিযোগ করা হচ্ছে। দেখুন, রাজ্যপাল জমিদারি মনোভাব দেখাচ্ছেন। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও রাজ্যের সঙ্গে বা এই ক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষর সঙ্গে কথা বলে স্থান সময় নির্ধারণগুলো করা, এবং যেটা নিয়মে বলা আছে রাজ্যপাল অথবা রাজ্যপাল মনোনীত কোনো ব্যক্তি তিনি শপথ বাক্য পাঠ করাবেন। এবং বিধানসভার বাই ইলেকশন বা এই ধরনের বিধায়কদের শপথের ক্ষেত্রে বিধানসভাই হলো সবথেকে আদর্শ জায়গা।
তো নিশ্চিতভাবে এটা সঙ্গত কারণেই আমাদের দলের পক্ষ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের বক্তব্য শুনলেন, জনগণের কথা শুনলেন, তারা কি অবস্থার মধ্যে রয়েছে নিশ্চিতভাবে এই এতদিন হয়ে গেল ভোটে জেতার পর অবশ্যই তাদেরকে জোর করে যদি এই ধরনের একটা টালবাহানার পরিস্থিতি তৈরি মানে কত টাকা সেখানে সরকারের তরফ থেকে দেয়া হচ্ছে প্রশ্ন তুলেছেন। এই কারণেই রাজ্যপাল একটা সময় বলেছেন যে চন্দ্রিমা ভট্টাচার্যকে ঢুকতে দেবেন না রাজভবনে, তাহলে সায়ন্তিকারা কেন ঢুকবে? এই প্রশ্নটাও তো আজকে উঠছে। তো স্বাভাবিকভাবে আমরা মনে করি যে রাজ্যপাল তার জমিদারি মনোভাব করাতে এবং কেন্দ্রের কাছে ভালো শাস্তে গিয়ে এই দুই বিধায়কের প্রতি অবিচার করছে। আমি বলছি যে সায়ন্তিকা বা এরা অভিনেতা থেকে নেতা হয়েছেন, কিন্তু রাজনীতিটা অভিনয়ের জায়গা নয়। মানুষের ভোটে জিতেছেন, মানুষের প্রতি কাজ করাটা দায়বদ্ধতার জায়গা। এখন এই যে নাটকটা চলছে, এর আগে তো এখন জগদীপ ধানকরকে দেখলাম চিঠি লিখছেন, এর আগে তো এই জগদীপ ধানকরের সঙ্গে তৃণমূলের দেখলাম ভয়ঙ্কর কুস্তি, এখন জগদীপ ধানকরের সঙ্গে দোস্তি আর সিভি আনন্দ বোসের সঙ্গে কুস্তি। এই রাজ্য সরকার এই রাজ্যপালকে হাতে খড়ি দেওয়াতে নিজের সরকারি অফিসারদের পাঠিয়েছিল, এখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন আনন্দে বিগলিত ছিল যে উনি বাংলা শিখছেন, আর এখন উনি বলছেন যে রাজভবনে ঢুকবেন না। আমরা বলছি যে এই নাটকটা কতদিন ছিল? জগদীপ ধানকরের সময় এক কথা বলেছিলেন, আবার সিবি আনন্দ বোসের সঙ্গে এই কথা বলছেন, তারপর জগদীপ ধানকরের সঙ্গে গিয়ে দার্জিলিং গিয়ে নাটক করেছেন, আর এখন এই একটা নন ইস্যুকে একেবারে পিওরলি নন ইস্যু, এই হকার দেশ জীবন জীবিকা নিয়ে টানাপোড়েন চলছে, এই দুর্নীতি চুরির ঘটনা আসছে, আর এটা পিওরলি নন ইস্যুকে ইস্যু বানিয়ে এই রাজনীতির ময়দানে আনতে চাইছে। আর সুমন বাবুর বামপন্থী অ্যাপ্রোচে শঙ্কুর খুব আপত্তি, ওনার কি তৃণমূলী অ্যাপ্রোচে তুমি খুশি হতেন? আর এই রাজ্যপাল, আপনারা জানেন যে কেরালার রাজ্যপাল একজন ফিনান্স মিনিস্টারকে স্যাক করবার কথা বলেছিল। আজকে দেখি কি হচ্ছে, বিজেপি এখানে বলছে দেখুন, আমার একটা নির্দিষ্ট বক্তব্য আছে। কুচবিহার থেকে পার্থবাবু এখানে বসে আছেন, আপনার মুখ্যমন্ত্রী এবং আপনার বিধায়িকা যে বিধায়ক যিনি কথা বলছেন বড় বড় মহিলাদের সম্পর্কে বা কি সমস্ত অভিযোগ নিয়ে, সেসব কার কোনো বেস নেই। আপনারা কুচবিহারে একজন মহিলার সাথে ভারতীয় জনতা পার্টি করেন বলে তাকে বিবস্ত্র করে যেভাবে মারধর করেছেন, ছোট্ট একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টার সঙ্গে থাকুন। বিরতির বরাবর আপনাদের স্বাগত জনগণ মনতে। আপনাদের কথা আমরা তুলে ধরছি এবং তারই সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, যার উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি। রাজনৈতিক নেতৃত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টরা আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিচ্ছি। নানান বিষয় সম্পর্কে আপনাদের মতামত আমরা পাচ্ছি এবং অবশ্যই করে তা দূরে ধরার চেষ্টা করছি জনগণ মনতে। আর ইতিমধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করছি, দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা, এই প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ কি বলেছেন, অপরদিকে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো। যদি সোমবার বিকেল 3টের মধ্যে এই জট তিনি খুলে না দেন, তাহলে আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নয়াদিল্লি এটা কিন্তু সকলের সামনে আসবে। রাজ্যপাল যদি আমাদের দুই উপনির্বাচনে জয়ী বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবস্থায় অনুমোদন না দেন, চেয়ারের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, তিনি আমার থেকে বয়সে বড়, তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে, আমি ব্যক্তিগত সৌজন্য রক্ষায় বিশ্বাসী, কিন্তু আমার দলের দুই বিধায়ককে যদি হয়রানি চলতে থাকে, হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। স্পিকার মহোদয় তার ক্ষমতার বলে যেমন এবারের বাজেট অধিবেশনে রাজ্যপাল মহোদয়কে প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ দেননি, যেহেতু অধিবেশনকে তিনি স্থগিত করেছিলেন, মানে অ্যাডজন করেছিলেন, ঠিক একই ক্ষমতার বলে, সাংবিধানিক ক্ষমতার বলে রাজ্যপাল যা করেছেন তার ক্ষমতা অনুযায়ী করেছেন। অধ্যক্ষ যদি ক্ষমতার বলে করে থাকেন, গভর্নরও তার ক্ষমতার বলে এটা করেছেন।
শঙ্কু, কুণাল দা আনটোল্ড স্টোরির কথা বলছেন। মাননীয় কুণাল ঘোষ যে আনটোল্ড স্টোরির কথা বলে ব্ল্যাকমেল করবার চেষ্টা করছেন মাননীয় রাজ্যপালকে। আমার বক্তব্য শুনুন। বক্তব্য, উনি যে ব্ল্যাকমেল করবার চেষ্টা করছেন, উনি প্রেস কনফারেন্স করবার 10 মিনিটের মধ্যে যে কাউন্টার প্রেস কনফারেন্স করব, তাতে এই স্টোরির পেছনের যে ষড়যন্ত্র আছে সেটা ওপেন করে দেবো। কুণালদার জন্যই কমিউনিকেশন রাখছি প্রকাশ্যে। আমরা দেখুন, আমরা স্পষ্ট করে বলি যে রাজ্যপাল যেটা করছেন সেটা তার একদম জমিদারি ফলাচ্ছেন। আমি এই ল্যাঙ্গুয়েজটাই বলছি। প্রায় নির্বাচিত দুজন জনপ্রতিনিধি বিধায়ক তাদের কাজকর্ম করতে পারছে না। রাজ্যপালের অতি দ্রুত এটার নিষ্পত্তি করা প্রয়োজন এবং বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করানো বা তার মনোনীত লোককে দিয়ে পাঠ করানো উচিত। এই যে অচলাবস্থা তৈরি হচ্ছে সেটা নিরসন করা রাজ্যপালের একান্ত কর্তব্য। রাজনীতি না করে সত্যিকারের সাংবিধানিক দায়িত্ব এবং রাজ্যপালের পোস্ট নিয়ে যে বার্গেনিং হচ্ছে, যে দর কষাকষি হচ্ছে, মানে একটা নন ইস্যুকে ইস্যু বানানো হচ্ছে এবং এইসব আনটোল্ড স্টোরির কথা বলছেন। যেমন রাজ্যপাল সম্পর্কে যদি অভিযোগ থাকে, রাজ্যের প্রশাসন তারা কেন এটা প্রকাশ্যে আনছে না? রাজ্যের মানুষ জানতে চায়। আবার এইটাকে একটা বার্গেনিং এর হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যদি সেটাকে ব্যবহার করা, আমি বলবো এটা রাজনৈতিক নোংরামো। এগুলো বন্ধ হওয়া উচিত। ইমিডিয়েট শপথ গ্রহণ করা উচিত। ওই বিধায়কদের মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা পালন করা উচিত। রাজ্যের মানুষের জীবন জীবিকা, রুটি রুজির যে সমস্যা, সেইটা নিয়ে ডিল করা উচিত। এর আগে এই ধানকারকে নিয়ে নাটক, আর এখন এই বোসকে নিয়ে নাটক, এটা বন্ধ হওয়া উচিত। সুমন দা আসবো, কিন্তু তার আগে আমরা একটু শুনে নেব স্পিকার তার কি বক্তব্য উঠে এসেছে। রাজ্যপাল ঠিক সঠিক জিনিসগুলো বুঝতে পারবেন এবং তিনি খুব দ্রুত এসে ওদের শপথ গ্রহণের জন্য বিধানসভায় আসবেন, এটা আমি প্রত্যাশা করি। এবং সেই মর্মে আমি রাষ্ট্রপতিজিকে চিঠিও পাঠিয়েছি। আমরা রাষ্ট্রপতির চিঠির প্রত্যুত্তরে কি উনি বলেন সেটা আমি জানবো। গতকাল রাত্রিবেলায় আমি উপরাষ্ট্রপতির সঙ্গে আমি কথা বলেছি, তাকে আমি পুরো ব্যাপারটা জানিয়েছি। সুমনদা, একটা প্রশ্ন খুব আসছে, বাংলার রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে রাজ্যপালকে নিয়ে এত আলোচনা, এরকম পরিস্থিতি আগে কি আমরা দেখেছি? আমি একটা অন্য টোল্ড স্টোরি বলি, যেটা সবাই ভুলে যাচ্ছেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বাবার নাম গুরু বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে রাজ্যপালের দেহরক্ষী ছিলেন। আমরা সবাই ভুলে যাচ্ছি যে বামেদের আমলে তিনি রাজ্যপালের সামনে বাইক চালিয়ে যেতেন। ফলে সায়ন্তিকা এবং তার পরিবার রাজ্যপালকে ছোটবেলা থেকে দেখেছেন। সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, গুরু বন্দ্যোপাধ্যায়ের কন্যা যদি বলেন যে আমি রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছি, দ্যাট গিভস এ সোশ্যাল ফ্যাব্রিকে আলাদা তাৎপর্য আছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল সাংসদ, অভিনেত্রীর আগে, এটা পোস্টের কথা, পোস্ট রাজ্যপাল, তার পদ রাজ্যপাল, এবং আপনি যে প্রসঙ্গের কথা বললেন সেটা সেই সময়ের ব্যক্তি। সায়ন্তিকা বা তার পরিবার রাজ্যপাল সম্পর্কে সবচেয়ে ভালো জানে, রাজ্যপাল রাজভবনের ভেতরে কি কি হয়। তো তার মানে নিশ্চয়ই রাজভবনের ভেতরে এমন কিছু পরিবর্তন হয়েছে যেটা তাকে এটা বলতে বাধ্য করছে যে আমি মহিলা হিসেবে ওখানে যেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি না। এগেন আই রিপিট, শি নোজ অ্যাজ এ চাইল্ড, শি নোজ অ্যাজ এ ওম্যান যে রাজভবনে ঠিক কি। ওনার বাবা রাজভবনের দেহরক্ষী, রাজ্যপালের দেহরক্ষী ছিলেন গুরু বন্দ্যোপাধ্যায়। না না, সায়ন্তিকা শুধু কেন, সারা বাংলার মানুষের কাছে একটা নতুন একটা ধারণা জন্মেছে রাজভবন সম্পর্কে। যে ঘটনাগুলো অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী, তিনি এই পুরোপুরি বিষয় নিয়ে ঠিক কি বলেছেন শোনাবো। আমাদের দুজন নির্বাচিত বিধায়ক মানুষের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে তারা নির্বাচিত হয়েছেন। তারা আজকে উদ্গ্রীব মানুষের কাজ করবেন বলে, কিন্তু শুধুমাত্র রাজ্যপাল, মাননীয় রাজ্যপালের, মহামান্য রাজ্যপালের খামখেয়ালিপনার জন্য এবং তিনি নিয়ম নীতি না অনুসরণ করার জন্য আজকে দুজন শপথ নিতে পারছেন না। কিন্তু এই পরিস্থিতি থেকে মূলত রাস্তা কি বেরিয়ে আসবে তার জন্য অপেক্ষা করতে হবে, এবং ইতিমধ্যেই আমরা জানি যে বক্তব্য উঠে আসছে এবং তারই সঙ্গে চিঠি চাপাটি কথাবার্তা পুরো বিষয় হচ্ছে। সুতরাং অপেক্ষা করতে হবে তার জন্য। সুমন্ত, জাস্ট এক লাইনে জানতে চাইবো মূলত নিয়মটা ঠিক কি হয়ে থাকে। আবার বলছি যে আর্টিকেল 188 বলেন রাজ্যপাল নিজে অথবা তার কোনো প্রতিনিধি
কিন্তু আমরা জগদীপ ধানকরের সময় থেকে দেখছি যে রাজ্যপালরা ইনসিস্ট করছেন যে তিনি শপথ বাক্য পাঠ করাবেন। এই যে গত ডিসেম্বরে 5টা রাজ্যে বিধানসভা নির্বাচন হলো, আপনি যখন বলছিলেন আমি বলিনি, খুব সংক্ষেপে, আমার সময় সংক্ষিপ্ত। মধ্যপ্রদেশ, রাজস্থান, যেখানে বিধায়ক ঠিক করবেন কোথায় হবে, বিধায়ক চালাবেন না রাজ্যপাল চালাবেন, তার দায়িত্বের মধ্যে বিধায়ক ঢুকে পড়ছে, একজন নিউলি ইলেক্টেড বিধায়ক, তিনি ডিসাইড করছেন কোথায় কি হবে। আমরা মূলত আপনাদের কথা তুলে ধরি এবং তুলে ধরছি এবং তারই সঙ্গে এই সমস্ত বিষয় কিন্তু আমরা অ্যাড্রেস করছি এবং আরো অন্যান্য বিষয় আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করছি এবং তারই সঙ্গে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে আপনাদের বক্তব্য নানান বিষয়ে মতামত আমাদের কাছে জানান এবং আমরা ইতিমধ্যে আপনাদের মতামত চেয়েছি। জনগণমনয় আপনাদের মতামত আমরা পেয়েছি। আমরা প্রশ্ন করেছিলাম জবরদখল রুখতে সমীক্ষা প্রক্রিয়া শুরু হয়েছে, পুলিশের নজরে রয়েছে বেআইনি পার্কিংও, সমাধান কি বেরোবে? ইতিমধ্যেই আপনাদের প্রচুর উত্তর পেয়েছি এবং তারই সঙ্গে কিন্তু বক্তব্য উঠে আসছে, বক্তব্য যেমন তুলে ধরেছি, অপরদিকে যে বক্তব্য কি উঠে আসছে আপনাদের মতামত সেদিকে আমরা নজর দিই। আমরা দেখেছি ইউটিউবে আপনাদের মতামত, ইউটিউবে একই প্রশ্নের উত্তরে আপনাদের মতামত জনগণমনতে জবরদখল বেআইনি পার্কিং এই বিষয় নিয়ে হ্যাঁ বলেছেন 60% মানুষ এবং না বলেছেন 40% মানুষ। এবং তারপর আমরা যেদিকে নজর রাখবো অর্থাৎ ফেসবুকের দিকে, ফেসবুকে একই প্রশ্নের উত্তরে আপনাদের মতামত উঠে এসেছে, 50% মানুষ হ্যাঁ বলেছেন, 50% মানুষ না বলেছেন। ইউটিউব ফেসবুকের পর এক্স হ্যান্ডলে ইতিমধ্যে আপনাদের মতামত পেয়েছি, 30% মানুষ হ্যাঁ বলেছেন এবং 70% মানুষ না বলেছেন। এবং তারপর হোয়াটসঅ্যাপে একই প্রশ্ন নিয়ে আপনাদের মতামত চেয়েছিলাম, হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে 90% মানুষ হ্যাঁ বলেছেন এবং 10% মানুষ না বলেছেন। এই সমস্ত মতামত আপনাদের সামনে আমরা যেমন তুলে ধরছি, জানতে চাইছি এবং তারই সঙ্গে অতিথিদের বক্তব্য, রাজনৈতিক নেতা নেত্রী এবং তারই সঙ্গে বিশিষ্টদের বক্তব্য। আমাদের সঙ্গে জনগণমনয় এই মুহূর্তে এই অনুষ্ঠানে যে সমস্ত অতিথিরা উপস্থিত ছিলেন প্রত্যেকেই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জনগণমন আজকের মতো এখানেই শেষ করছি, নিচ্ছে একটা বিরতি, এরপর পেজ ওয়ান নিয়ে আসছে শুভদীপ এবং শুক্লা, সঙ্গে থাকুন।